এদের রক্তে দোষ আছে, নরপশু, নরাদম। এইগুলারও কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না, মোহাম্মদী ব্যাগকে কেউ শ্রদ্ধা করে না। এরা যে সীমার এবং মোহাম্মদী ব্যাগের সন্তান, এদের সাথে কি কথা বলবো? এগুলো ইতিহাসের দুজকের লাকি হবে। এরা কি তোমরা 60 কোটি টাকা দামের গাড়ি দৌড়াও কমনে, তোমার ঘরে বাড়িতে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই। এই যে মানসিকতা, আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে, যারা বিয়াদবের মতো কথা বলে। আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজলুর রহমান, অথবা ফজলুর রহমানও বলে না। ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম, এরা আমাদের দেশ ঠিক করে দিবে না, এরা দেশের মালিক না, দেশের মালিক হলো জনগণ। আমার ধারণা, আমি চ্যালেঞ্জ করলাম, ওর নামটা আমাকে বলতে হবে, ওর বাড়ির পরিচয় দিতে হবে, ওর বাপ কি করতো, দাদা কি করতো। এবং আমি চ্যালেঞ্জ করলাম, না হলে আমি পলিটিক্স ছেড়ে দিব, ও হয় আলবদরের ছেলে, না হয় রাজাকারের ছেলে। আমি কথাটা খুব, হয়তো মুক্তিযুদ্ধের মাধ্যমে তার বাপ দাদা কোনোভাবে আলবদর রাজাকার হওয়ার কারণে প্রাপ্য শাস্তি পাইছিল, এবং সে যে কথাটা বলছে প্রতিহিংসা পরায়ণত্ব থেকে, ওই আলবদরের ছেলেকে আমি বলতে চাই, আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, তার মধ্যে 1100-র উপরে ছিল মুসলমান। তাইলে আমরা আর 70-80 জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক, তাইলে আমরা 1100 যে মুসলমান ছিলাম, আমরা ভুলভাবে গেছিলাম। তোর বাপের চেয়ে আমি বয়সে বড়, ওর বাপের চেয়ে, ওর বাপের সঙ্গে মার যখন দেখে বিয়া হয় নাই, তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি। এইসব যারা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে। আমি কথাটা বললাম, সমন্বয়করা এবং কি ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে, এইরকম আমরা, তারা না ইসলামী দল করে, তারা না ধর্মের নামে রাজনীতি করে। যারা ধর্ম, ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে, তাদের মুখ এত খারাপ, তারা এত কুৎসিত ভাষা বলতে পারে, তারা মুরব্বীর সাথে এত বেশি বেয়াদবি করতে পারে। তারা কি বাপের সাথে এরকম বেয়াদবি করে ঘরে? তারা মাকে কে এই নজরেই দেখে ঘরে? এরা করতেছে কি? এবং এটা করে তারা ক্ষমতা যেতে চায়, আমাদেরকে মেরে ফেলতে চায়। সেটা হলো দুনিয়াদারি। আবার আখেরাতের ভয় দেখায়, আমরা নাকি বেহেশতে যেতে পারবো না, টিকিটটা তাদের হাতে আছে। আমি খুঁজতেছি কার হাতে টিকিট আছে বেহেশতের। আমি সেই মৌলানা সাহেবের কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো, কারণ উনি বলছে যে ফজলুর রহমান এই দুজকে যাবে। আমি ওনার কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো, যে আমার একটা টিকিট দেন আপনি। 100 বার স্বীকার করি তাদের অবদানকে, আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে, আমি স্বীকার করি। কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে, প্রতারণা করছে। তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামধারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ভ্যানগার্ড বুঝে, আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড। এগুলো কি? তারা বলতেছে আন্দোলনটা তারা করছে, তাহলে যে দাউদ কাদির থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 20-30 লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে, 5ই আগস্টে 136 জন লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে। পুলিশ শুদ্ধ। এই মরছে কারা? 95 জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রাবাড়িতে 5ই আগস্ট। 422 জন, তারাও তো দাবি করে কেন তারা আন্দোলন, তাদের কেউ তো মরে নাই। বলুক না 158 জন সমন্বয়কের মধ্যে কারো গায়ে গুলি লাগছে কিনা, এই কথাটা একবার শুধু বলুক, যে না একজনের গায়ে গুলি লাগছে, আহত হয়েছিল। অ্যারেস্ট হয়েছে 6 জন, আমরা দেখছি। তাদেরকে আমরাই ছুটাই আনছি, সরকারের হাত থেকে জনগণই ছুটাই আনছে। কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন, এবং ফসলটা সবটা তাদের এটা দাবি করে কেন? ফসলটা হলে জনগণের, ছাত্র জনতার ফসল, দেশের মানুষের ফসল। এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা এই আন্দোলন করতেছি, তারা তো স্লোগান দিয়েছিল 1 দফায় 1 দাবি, হাসিনা তুই কবে দাবি। কথাটা ঠিক না বেঠিক আপনি বলেন? শেষ 4 তারিখ 5 তারিখ তাদের স্লোগানটা কি ছিল? 1 দফায় 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে তো অর্থ হইলে হাসিনা গেলে পরে আরেকজন আসবে। কথাটা বুঝেন? আমিও মনে করছি হাসিনা গেলে আজরাইল আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হাসিনা যাক। কিন্তু হাসিনা গেলে যে কি হবে, কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আর একটা ভালো মানুষ,
এটা কি ইউনূস সাহেবকে দিছি 3 মাসের 6 মাসের জন্য? উনি 5 বছর বসে থাকার জন্য, বট গাছের চেয়ে কলা গাছ লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি? নির্বাচিত সরকারের বয়স 5 বছর, আর ওনারা মনে করে ওনারা থাকবো 15 বছর বিনা ইলেকশনে। এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে? তারা এটা যদি বলতো যে আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, আমরা মুক্তিযুদ্ধকে মানবো না, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আসল মুক্তিযুদ্ধ 47-এ হয়েছিল, তারা যদি বলতো 72-এর সংবিধানকে আমরা কবর দিয়া দিব, ফিরে আসলে কেমনি? এমনি রামের সুমতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি? কোনটা? এটা তারা বলুক যে আমাদের সুমতি হয়েছে অথবা ঠেলায় পড়ে আমরা বাধ্য হয়েছি। কিন্তু ওই ছেলেটি তো বলে নাই, আরেকজনে বলছে, এই যে ভদ্র মহিলা, তার নাম হইল রেজওয়ানা হাসান, উনি কিন্তু কালকে রাত্রে বলছেন না না আমরা তো মুক্তিযুদ্ধর ওইভাবে আমরা কোনো বিরোধিতা করি না। আমি তাকে বলছি এই কথাটা আপনি বললেন না, আপনাকে একদিন বলছি আমি এটা শেষ করতে চাই, আরেকদিন বললে কিন্তু আরেকদিন বলবো যে আপনার বাপ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলাপ করেন না। তারা যে এটা কি এখন ঠেলায় পড়ে বলতেছে কিনা, নাকি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, মধুসূদনের ভাষায়, কোনটার জন্য বলতেছে? এটা কি তাদের মনের কথা নাকি মুখের কথা? অবস্থাটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে দেশে তারাই পরাজিত হবে, তারাই এখন আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে, এবং সেই কারণে বলতেছে আচ্ছা বাবা 6 মাস যা কইছি এখন তুক্কু দিলাম, আপাতত বললাম যে না 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 মুক্তিযুদ্ধ মানন লাগবো। আর 24 এই যে বলছে, কিন্তু দেখলাম একটু আবার দেখলাম 69 আর 24, 71 আর 24 এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হবে না। এদের রক্তে দোষ আছে, নরপশু নরাদম, নারী হত্যা শিশু হত্যা করে বড় বড় করে কয়, আর আলবদরের ছেলেরা এদের স্টেটমেন্ট নেয় আর হাততালি দেয়। এইগুলারও কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না, মোহাম্মদ বিবেককে কেউ শ্রদ্ধা করে না। এরা সীমার এবং মোহাম্মদ বিবেকের সন্তান, এদের সাথে কি কথা বলবো? এগুলো ইতিহাসের দুজকে লাকি হবে। এরা কি তাদের সাথে আছে 2-3 জন, এদের সবার নাম সমন্বয়ক, এরা এখান থেকে টিকিট দিয়ে দেয়, এই যে কার্ডটা লয়ে যাও তোমরা সমন্বয়ক। জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই, এই কার পুত্রে মানুষে জিজ্ঞাসা করে থানায় গেলে, এই কার পুত্রে নাকি সমন্বয়ক, ও কালুর পুত। কালু কি করে? কই মাটি কাটে। ও কি করতো? পলিটিক্স কোনদিন করতো, ফান্দোহনদারি করতো। এই ছেলেটিকে সমন্বয়ক বানাচ্ছে, তার ডরে ওসি কাঁপে, ইউনু কাঁপে। এটা তো একটা অপসংস্কৃতি শুরু হয়েছে, অপসংস্কার। 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, লেখা নাই পড়া নাই, সব শুধু সমন্বয়ক হইতে চায়। আর ডিসি সাহেবদের সাথে বৈশা, অফিসিয়ালদের সাথে বৈশা, চাকরি বাকরির ব্যাপারে টাকা পয়সা নিয়ে তারা নিজেদেরকে ধনী মানুষ হিসেবে প্রতিপন্ন করতে চায়, লেখাপড়া করতে চায় না। আপনি কি বলতে চান যে তাদের ইচ্ছা? আর এরা যারা, আমি ধরি তাদের মধ্যে 2 জন বেস্ট বয়, সমন্বয়ক না, সমন্বয়ক ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, তার নাম বলেন, একজনের নাম হইল হাসনাত আব্দুল্লাহ, রাইট, 1 নম্বর, 2 নম্বর সার্জিস আলম, রাইট, 1 এবং 2। তাদের 6 মাস আগে চেহারা কি ছিল, এখন তাদের চেহারা কি হয়েছে? মানুষ তো দায়িত্ব পাইলে পরে, আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে ওবামার মতো লোকের শরীর হালকা হয়ে যায়, কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায়। আর এদের চেহারা কেন টমেটোর মতো লাল হইল? এরা কেন সকাল বিকাল রাত্র দুপুর 4টা পোশাক বদলায়? আমি তাদের পিতা, তারা আমার সন্তান, আমি তাদের কাছে হাত জোর করি। তোমাদের মানসিকতাটার কথা বলতে, এই মানসিকতায় তো আমার দেশে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ গড়ে উঠবে না। তোমরা 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াও কমনে, তোমার ঘরে বাড়িতে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই। এই যে মানসিকতা, আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে, যারা বিয়াদবের মতো কথা বলে। আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজলুর রহমান, অথবা ফজলুর রহমানও বলে না। ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম, এরা আমাদের দেশ ঠিক করে দিবে না, এরা দেশের মালিক না, দেশের মালিক হলো জনগণ।
আপনি বাংলাদেশের সংবিধানের 7 আর্টিকেলে যান, কি লেখা আছে গত 54 বছর যাবত পৃথিবীর সব সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। সেই জনগণের কাছে যান, ভোটের রায় নেন, দেখেন কে বলে জনগণ কাকে দায়িত্ব দেয়। আমি তো সেই কথাটা বলছি। এটা বললেই আপনার মুখ কালো হয় কেন? কেন আমাকে বকাবকি করেন আমি গণশত্রু, আমি ভারতের দালাল? এই কথা কেন বলেন? আমি ভোট চাইলে ভোট করবেন না? একটা ভোটের জন্য 30 লক্ষ লোক মারা গেছে। 1970 সালের 7ই ডিসেম্বর একটা ভোট দিছিল, শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় আওয়ামী লীগ দিছিল, সারা পাকিস্তানের মেজরিটি বানাইছিল। ইহিয়া খান ভুট্টোরা মানে নাই বলি যুদ্ধ হয়েছিল বাংলায়। যদি সেদিন ক্ষমতা দিত যুদ্ধটা তো হইতো না। একটা ভোটের জন্য যুদ্ধ 30 লাখ লোক মারা যেতে পারে, এটাই তো মেন জিনিস। সেই ভোটটা চাইলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন, গণশত্রু বলবেন। আমরা ভোটের জন্য আমরা কি রক্ত দিছি নাকি? তাইলে কি 3 জন ছেলেকে অ্যাডভাইজার বানানোর জন্য দেশের মানুষ রক্ত দিছে? আর 152 জন সমন্বয়ক বানায় সুন্দর সুন্দর কাপড় চোপড় পরাইবার লাগি রক্ত দিছে, আর বকা শুনবার লাগি প্রতিদিন। আর নিজেরা অফিসে মারামারি করে, মেডিকেল হাসপাতালে যাবে, রাজপথে মারামারি করে পড়ে থাকবো, তার জন্য মানুষ ভোট তাদের বিরুদ্ধে সাথে আন্দোলন করছিল না 5ই আগস্ট। ভোট করার জন্য যদি না করতে, কিসের জন্য করছে? আমাকে যদি সে বলে ভোট করার জন্য আমি আন্দোলন করি না, আমি বলবো তোমাকে তো আমি ওই সমন্বয়ক অথবা বানানোর জন্য, কি বলে, উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করে নেই। কে ফরিদ ইয়াসমিন, কি তার অবদান? বেইমানি করে এদেরকে ছেড়ে দেন। জনগণ কিন্তু চিরদিন এদের বিচার করবে। যেমন এখন পর্যন্ত জনগণ কিন্তু এদের ফ্যাসিস্টদের বিচার চিরদিন করবে। আপনারা যদি ছাড়ে দিয়ে বলেন আপনারা আইসা পড়েন ইন্ডিয়ার থেকে হাসিনা সহ, এরা এসে চোখ তুললে মানুষের দিকে তাকাইতে পারবে না। শেখ হাসিনা সাথীরা বাইচা গেল জনগণের কাছে, কিন্তু তাদের ওই যে বুক ফুলায় কোনোদিন বলতে পারছ না, এই আমার সিনোস, আমার নাম কিন্তু সালমান রহমান, জীবনে কোনোদিন বলতে পারে আমার নাম কিন্তু আনিসুল হক, আমার নাম কিন্তু উবায়দুল কাদের, এই কথাটা জীবনে কোনোদিন বলতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম। এবং যাদের ছেলে আছে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, নামটা কি, নামটা এখন মনে থাকে না, কি নামটা, এই যে হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী মনে আছে, ওর ছেলে কোনোদিন বলতে পারবে না এই আমার সিনস, আমি কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ছিলাম, মানুষের থু দিলাম তোরে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হাসিনার মন্ত্রিসভার যারা মন্ত্রী ছিল, হাসিনার পার্লামেন্টের যারা এমপি ছিল, কেউ কোনোদিন বুক ফুলাইয়া বলতে পারবে না আমার সিনস, আমি 18 সনে এমপি ছিলাম। মানুষকে চিনি তোরে, তুই দিনের ভোট রাইতে মারছিলি, তুই নিশি রাইতের এমপি আসছিলি। আর তার ছেলেরে দেখায় বলবো ওরে চিনো না, ওই যে ওর বাপ কিন্তু নিশি রাইতের এমপি আসছিল। জনগণের বিচার, ইতিহাসের বিচার কিন্তু থেকেই যাবে। ওই বিচারটা সবচেয়ে কঠিন বিচার। 2014 সনে আমার আওয়ামী লীগ সম্পর্কে একটা বক্তব্য ছিল, আপনি যদি দেখে থাকেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। জি, দেখছেন বোধহয় কোনোদিন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই দেশে বাঁচতে ইচ্ছা করে না। বাঁচতে কতদিন আমরা এই সংগ্রাম আন্দোলন করব, আর বাঁচতে ইচ্ছা করে না। তারপর একটা আশায় বেঁচে থাকি, দেখা যাক জনগণ যদি সঠিক নেতৃত্ব নিয়ে আসতে পারে। একজন পুলিশ, আমি নাম বলবো না, কিছুই বলবো না, সে আমার দৌড়ে খুব কানলো, স্যার আপনার বক্তৃতা আমি শুনি, আপনার বক্তৃতা শুনে আল্লাহর কাছে দোয়া করি আপনি পাইছে, আপনি আমার কথাটা শুনেন, কিন্তু স্যার আপনাকে যতবার দেখি ততবারই আমার হৃদয় ফাটিয়ে কান্না আসে। কেন ভাই, আমার দেখলে তোমার হৃদয় ফাটিয়ে কান্না আসে কেন? বললো আমি তো আর মানুষ না। কেন? বললো আমার একটা আপন ভাই আছে, সে ASI ছিল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। স্যার আপনাকে কি বলবো, আমার ভাইটাকে বিনা কারণে স্ট্রেট গুলি করে মেরে ফেললো। সে কিন্তু রাইফেল হাতে ছিল, ইচ্ছা করলে গুলি করতে, সে কিন্তু গুলি করে নাই, কিন্তু আমার ভাইটাকে গুলি করে মেরে ফেললো। কারা মারলো স্যার আমি ডরে কইব না, এখন আর কইব না।
কিন্তু আপনারা তো স্যার সবার বিচার চান। পুলিশ কি মানুষ না? তার কি মায় কান্দে না? আমার মা বাবা তো চিরদিন কান্দবে। আপনি কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আপনি যে পুলিশকে ঠিক করতে বলতেছেন, পুলিশেরও তো মা বাপ আছে কিনা? একজন লোকে কি কোনোদিন বলছে পুলিশ যতই অন্যায় অপরাধ করে থাকুক, নিরপরাধ ভাবে যদি কোনো পুলিশ নিহত হয়ে থাকে, সেটার ব্যাপারে তার মা বাপরে আমরা দেখবো বিচার না করলো? আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝছি। তাহলে এদেরকে কেমনে আপনি ঠিক করবেন? যার মনে এক কথা, আমরা তো মানুষ না, আমরা তো হলাম পুলিশ, আমাদেরকে হত্যা করলে তো কোনো বিচার হবে না। জিনিসটা এই জায়গাতে চলে গেছে, পুলিশের মোরালিটিটা ওই জায়গায় চলে গেছে।